হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 10-এর আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে, যার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 6.1-এ আছে। যেরকম আমরা সরল সুদ করেছিলাম, এটা আরেকটা সুদ, তার নাম কি চক্রবৃদ্ধি সুদ, এবং এটা ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু ইন ফিউচারে গিয়েও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলে আসি। প্রথম আগে আমরা জানি যে সুদ কত ধরনের হয়। সুদ কত ধরনের হয়? সুদ দু ধরনের হয়। একটা আমরা অলরেডি শিখেছি কি, সরল সুদ, আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আগে বুঝবো যে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, যে দুটোর মধ্যে পার্থক্য কি, কেন এটা সরল কেন ওটা চক্রবৃদ্ধি। ধরা যাক আমি দুটোতেই 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, আমাকে কত করে সুদের হার দিচ্ছে? 10%। আমরা দুটো কেসেই কি করলাম? 100 টাকা জমা রাখলাম, কত পার্সেন্ট সুদের হার দিচ্ছে? 10%। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হবে? প্রথমে ছিল 100 টাকা, তার উপরে আমি সুদ কত পাবো? 10% করে। তাহলে প্রথম বছরে কত পাবো? 10 টাকা। এটা কোন বছরে পেলাম? প্রথম বছরে। তাহলে আমার কাছে 100 টাকা ছিল আসল, 10 টাকা সুদ পেলাম, তাহলে মোট কত হয়ে গেল? 110 টাকা। এটা কি ছিল? প্রথম বছরে। সেকেন্ড বছরেও কি হবে? কত পাবো? 10 টাকাই পাবো। কেন? সরল সুদে সুদ সবসময় কার উপরে ক্যালকুলেট হয়? আসলের ওপর ক্যালকুলেট হয়। কার উপরে ক্যালকুলেট হয়? আসলের ওপর। তাহলে সেকেন্ড বছরেও আসলের ওপর ক্যালকুলেট করলে সুদ কত হলো? 10 টাকা। কিন্তু আমার কাছে থাকলো কত? ব্যাংকে 110 টাকা ছিল, আরও 10 টাকা পেলাম, তাহলে কত হয়ে গেল? 120 টাকা। ঠিক আছে, এবার 3 নম্বর বছরে যদি আমি আবার টাকাটা রেখে দিই, তাহলে 3 নম্বর বছরেও ব্যাংক আমাকে কত সুদ দেবে? 10 টাকা। কেন? কারণ আসল তো সেমই আছে, আসলের উপর সবসময় সুদ দেওয়া হয়। তাহলে আমার কাছে টাকাটা কত হয়ে যাবে? 120 টাকা ছিল, আরও 10 টাকা পেলাম, কত হয়ে গেল? 130 টাকা। ঠিক আছে, এটা ছিল সরল সুদ। এটাই ছিল আমাদের সরল সুদ, যেখানে আসল সেম থাকবে, এবং আসল সেম থাকা মানে আসলের উপর যেহেতু সুদ ক্যালকুলেট হবে, তাহলে প্রত্যেক বছরে সুদের পরিমাণ কি হয়? সমান হয়। যে 3 বছরে আমরা সুদ কত করে পেলাম? 10 টাকা করে পেলাম। এবার চলে আসি আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে সরল সুদ বোঝা গেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি ছিল? আমরা এখানেও 100 টাকা জমা রাখবো, সুদের হার কত বলেছে? 10%। তাহলে সুদের টাকাটা আমরা কত পাবো? 100-র উপরে 10% করবো, ক টাকা পাবো? 10 টাকা। কত পেলাম? 10 টাকা। তাহলে প্রথম কি বুঝলাম? যে প্রথম বছরের সরল সুদ আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কি হয়? সমান হয়। কি পেলাম? প্রথম বছরের সরল সুদ আর প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এইটা কিন্তু তোমরা ভালো করে মনে রেখো, কারণ এখান থেকে অনেক এমসিকিউও দেয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমার ব্যাংকে ছিল 100 টাকা, সুদ পেলাম 10 টাকা, তাহলে কত হয়ে গেল বেড়ে? 110 টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরের থেকে একটুখানি চেঞ্জ হবে। এখানে দ্বিতীয় বছরে কার উপরেই বেরিয়েছিল? আসলের ওপর। এখানে চেঞ্জ কি হবে? এখানে দ্বিতীয় বছরের যে সুদটা বেরোবে সেটা কার উপরে বেরোবে? সুদাসলের ওপর বেরোবে। কার উপরে বেরোবে? সুদাসলের ওপর। কেন? আমি একটু লিখে দিই যে প্রথম বছরের সুদাসল কার সাথে সমান হবে? দ্বিতীয় বছরের আসলের সাথে সমান হবে। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়, এই চেঞ্জটাই হয়। সরল সুদে কি হয়? আসল সেম থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরের যে সুদাসল বেরোবে সেটা কোন বছরে আসল হয়ে যাবে? দ্বিতীয় বছরে। সেম ভাবে দ্বিতীয় বছরের সুদাসল বেরোবে সেটা কোন বছরের আসল হয়ে যাবে? তৃতীয় বছরে। তাহলে এর ওপরে আমরা কি করব? 10% দেবো। এই যে 10% সেটা কার উপরে দেবো? 110 টাকার উপরে আমরা দিলাম 10%। তাহলে কত হয়ে গেল? 11 টাকা। তাহলে এবার দেখি, এখানে দ্বিতীয় বছরের সুদ ছিল 10 টাকা, এখানে কিন্তু বেড়ে কত হয়ে গেছে? 11 টাকা। তাহলে আমাদের এখন ব্যাংকে কত টাকা পড়ে আছে? 110 টাকা ছিল, আর 11 টাকা আমরা পেলাম, তাহলে কত হয়ে গেল? 121 টাকা। বোঝা গেল? এবার 3 নম্বর বছর, এখানেও যেহেতু করেছি এখানেও করি। তাহলে 3 নম্বর বছরে আমরা কার উপরে সুদ দেব? আমরা এইটার উপরে দেবো। কেন? এটা দ্বিতীয় বছরের কি? সুদাসল। আর তৃতীয় বছরে কি হয়ে যাবে? আসল। তাহলে 121 টাকার উপরে আমরা কি করলাম? 10% চার্জ করলাম। কত হয়ে গেল? 12.10। আমি একটু উপরে লিখে নিচ্ছি, এটার ভ্যালু কত বেরোলো? 12.10। তার মানে তৃতীয় বছরের সুদ কত বেরোলো? 12.10।
তাহলে আমার কাছে 3 নম্বর বছরের শেষে কত টাকা থাকবে? 133.10 টাকা। কি বললাম বোঝা গেল? তাহলে একটা জিনিস এখান থেকে আমরা কি কি বুঝলাম? প্রথম, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ যে প্রথম বছরের যে সুদ, সরল সুদ, আর প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? সমান হবে। সেকেন্ড কি বুঝলাম? যে সরল সুদ প্রত্যেক বছরে না সুদের পরিমাণ সেম হয়, কেন? আসলটা সেম থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়? প্রথম বছরের সুদ আসলটা দ্বিতীয় বছরের কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। এই যে এটা যেখানে লেখা আছে, প্রথম বছরের সুদ আসল দ্বিতীয় বছরের কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে আমরা কি দেখছি যে প্রথম বছরে সুদ ছিল 10 টাকা, তারপর 11 টাকা, তারপর 12.10 আর কি, মানে 12 টাকা 10 পয়সা। কিন্তু এখানে কি ছিল? সরল সুদগুলো সেম ছিল। এখানে কি হচ্ছে? ক্রমশ বাড়ছে। প্রথমে ছিল 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12.10। তাহলে ক্রমাগত বাড়ছে বলে এর নাম কি দেওয়া হয়েছে? চক্রবৃদ্ধি। তার মানে সরল সুদে যেহেতু ফিক্স থাকে তাই জন্য এটা সরল। যেহেতু চক্রবৃদ্ধি সুদে কি হয়? সুদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? যেহেতু আমরা সুদ আসলের ওপর ক্যালকুলেট করি, আসলের ওপর নয়। প্রথমটা আসলের ওপর হবে, তারপর সুদ আসলের ওপর ক্যালকুলেট করি বলে আমাদের সুদের পরিমাণটা কি হয়? ক্রমশ বাড়তে থাকে। তাই জন্য এর নাম কি? চক্রবৃদ্ধি সুদ। এই জিনিসটা কিন্তু আগে ক্লিয়ার করে দিও। এই লেখাটা ভালো করে দেখো এবং এই লেখাটাও কিন্তু ভালো করে মনে রেখো, তাহলে তোমাদের বেসিকটা কভার হয়ে গেল। ঠিক আছে? এবার চলে আসি যে কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ তাহলে বার করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদাসলকে, সুদাসল না বলে কি বলা হয়? সুদাসলকে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম? সমূল চক্রবৃদ্ধি। কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। যেটা আমরা সরল সুদে সুদাসল বলতাম, চক্রবৃদ্ধি সুদে কি কথাটা ইউজ করব? সমূল চক্রবৃদ্ধি। তাহলে এর একটা ফর্মুলা হয়। এর ফর্মুলা কি? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি মানে কি? পি মানে হচ্ছে মূলধন বা আসল, যেটা আমরা সরল সুদ থেকে জেনে এসেছি। আর মানে কি? সুদের হার। অবশ্যই এটা কি হবে? বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম সুদের হার। মনে রাখবো এটা কিসে হবে? সবসময় বার্ষিক বলেই দেবে। এটা কিসে বলে দেবে? পার্সেন্টেজ। এটা আমি তখনও বলেছিলাম যে আর মানে কি? পার্সেন্টেজ। আর ওখানে টি মানে সময় ছিল, এখানে এন মানে কি? সময়। সেটা কিসে বেরোবে? বছরে বেরোবে। ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধিকে আমরা কি দিয়ে লিখতে পারি? এ দিয়ে লিখতে পারি। সমূল চক্রবৃদ্ধিকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? এ দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে? আরেকটা জিনিস বার করতে বলবে এখান থেকে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। খুব ভালো করে বুঝবো চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সুদাসল থেকে, এই যে সুদাসল কথাটা আছে, এখান থেকে কি বাদ দিলে সুদ পাবো? সুদাসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে সুদ পাবো। সুদাসল মানে এইটা, সুদাসল মানেই হচ্ছে এই পুরোটা। তাহলে এই পুরোটা থেকে যদি আমরা, এই পুরোটা থেকে যদি আমরা আসল মানে কত? পি কে বাদ দিয়ে দিই, সুদাসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই, কি পেয়ে যাব? সুদ পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল বা পি। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। ঠিক আছে? এবার এখানে কিছু কিছু জিনিস আমাদের কিন্তু জানতে হবে, সেগুলো কি একটু ভালো করে বুঝি। অনেক সময় কোশ্চেনে এরকম কথা কিন্তু দিয়ে দেবে যে 2 মাস অন্তর বা 3 মাস অন্তর। খুব ভালো করে এই জিনিসগুলো বুঝে নি। 4 মাস অন্তর বা 6 মাস অন্তর। ঠিক আছে? এই কথাগুলোর মানে কি? মানে সুদ যে আমরা ক্যালকুলেট করি, আমরা তো পুরো বছরের ক্যালকুলেট করি। ওরা বলছে 2 মাস অন্তর সুদ দেওয়া হবে, এখানে বলছে 3 মাস অন্তর দেওয়া হবে, এখানে বলছে 4 মাস অন্তর, এখানে বলা হচ্ছে 6 মাস অন্তর। তাহলে কি বোঝাতে চাইছে? যে পুরো বছর কম আসে, আমরা জানি 12 মাসে। ভালো কথা। তাহলে 12 মাসের মধ্যে ওরা 2 মাস অন্তর অন্তর, মানে 2 মাস পর 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 সুদ দেবে। তাহলে বছরে কবার সুদ দেবে এটা আমাকে জানতে হবে। কি বললাম? ওরা আমাকে বলছে 2 মাস অন্তর অন্তর সুদ দেবে। যেমন যদি জানুয়ারিতে দেয়, তাহলে আবার কবে দেবে? ফেব্রুয়ারিতে না,
মার্চে দিচ্ছে। কি বললাম, বোঝা গেল? তার মানে জানুয়ারির পর আবার কবে দেবে ও? মার্চে দেবে। এইভাবে 2 মাস অন্তর অন্তর করে ওরা সুদ দিচ্ছে। তাহলে 2 মাস অন্তর যদি সুদ দেয়, বছরে কবার সুদ দেবে সেটা আমাকে এখানে বার করতে হবে। তাকে আমরা বলি কি? সুদের পর্ব। তাকে আমরা কি বলি? সুদের পর্ব। যে কতবার দেওয়া হবে। তাহলে এটা কি করে বার করব? ফর্মুলা হচ্ছে 12/j অন্তর বলবে, মানে 12 এখানে কমাস অন্তর বলেছে 2 মাস, তাহলে বছরে কবার সুদ পাবো? 6। কি বললাম, বোঝা গেল? এখানে আছে 3 মাস, তাহলে সুদের পর্ব কত হবে? 12/3 মানে 4। এখানে আছে 4 মাস, তাহলে কি হবে? 12/4 মানে 3। আর এখানে আছে 6 মাস, তাহলে এটা হবে 12/6 মানে 2। আগে এটা ক্লিয়ার করে নিই যে আমাকে এখানে যত মাস অন্তর বলবে তার থেকে আমাকে আগে কি বার করতে হবে? সুদের পর্ব বার করতে হবে। এই সুদের পর্বটা কি হবে সেটা আমরা বলছি। আগে এটা দেখে নেব পুরো ভালো করে, কারণ এর বাইরে কিচ্ছু অঙ্ক দেবে না। এই কথাগুলো দিয়ে দেবে, তখন আমাকে একটা জিনিস ফর্মুলা একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আমাদের নর্মাল ফর্মুলা ছিল এই, এটা ছিল নর্মাল ফর্মুলা। এখানে কোনো সুদের পর্ব নেই, সুদের পর্ব একদম পুরো বছরের জন্য। এবার যদি এখানেই এই চারটের মধ্যে কোনো কেস দেয়, তাহলে আমরা কি করব? ফর্মুলাটাতে চেঞ্জ কি হবে? আমার এখানে যা বেরোবে সুদের পর্ব আমরা যা বার করব, হয় 4, নয় 6, নয়তো 3, নয়তো 2, এই সংখ্যাগুলো কি করব? ফর্মুলাতে এই যা বেরোচ্ছে, যা ভ্যালুগুলো বেরোচ্ছে, আমি প্রথমটা যদি নিই বা এটা নিলাম, তাহলে এখানে আমি লিখবো r/4। এই যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা আর এর সাথে কি হবে? ভাগ হবে। আর এন এর সাথে কি হবে? গুণ হবে। কি বললাম বুঝি? খুব ভালো করে। নর্মাল ফর্মুলা ছিল এটা, যদি এরকম কোনো অন্তর না দেয় তাহলে এটা, কিন্তু যদি অন্তর দিয়ে দেয় তাহলে আমরা কি করব? যে সুদের পর্বটা বেরোবে সেটা আর এর সাথে ভাগ করব এবং এন এর সাথে কি করব? গুণ করব। যদি আমাকে বলতো এই 2 মাস অন্তর, যদি বলতো 2 মাস অন্তর, তাহলে আমরা কি লিখতাম? পি ইন্টু 1 + r/2। কেন? এখানে 2 বেরিয়েছে, নিচে কি লিখতাম? 100 পাওয়ারে এইটা, যেহেতু এখানে আর এর সাথে ভাগ করেছি তাহলে এন এর সাথে কি করব? গুণ করব। বোঝা গেল? এবার এটাকেই অনেকে আরেকটু সিম্পলিফাই করে কি লিখতে পারে? এই যে 2টা আছে, এটা এর সাথে গুণ হয়ে যাবে। 2টাকে যদি আমি নিচে নামাই এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, মানে r/200 হয়ে যাবে। তাহলে ওখানেও সেম, এই 4টে এর সাথে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে? r/400 হয়ে যাবে। এটাই কিন্তু বইতে ফর্মুলাতে লেখা আছে, কিন্তু অত ভেঙে ভেঙে লেখা নেই। তাই জন্য আমি বললাম অন্তর বললেই আমরা কি করব? এরকম কিন্তু আগে সুদের পর্বটা বার করে নেব, যে যা যা বলেছে বার করে সেগুলোকে কি করব? আর এর সাথে ভাগ করব, এন এর সাথে গুণ করব। এবং এইটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে কি করতে পারি? নিচে নামিয়ে দিতে পারি, তাহলে 2টা এর সাথে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? যদি বলতো 3 মাস, তাহলে 3 মাসের ফর্মুলা কি লিখতাম? পি ইন্টু 1 + r/3 আর পাওয়ারে 3n। এই 3টে এখানে সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি লিখতে পারবো? r/300 হোল টু দি পাওয়ার 3n। কি বললাম, বোঝা গেল? এবার আরেকটা জিনিস আছে, যে যদি বলে আমি একটা ব্যাংকে, কোনো একটা ব্যাংকে টাকা জমা রেখেছি বা কোথাও টাকা জমা রেখেছি, প্রথম বছর, খুব ভালো করে বুঝবো এই অঙ্কটা, প্রথম বছর 7% আর দ্বিতীয় বছর হয়তো আমাকে বলা আছে 8% সুদ দেয়। তার মানে দুটো বছরে আলাদা আলাদা সুদের হার আছে, মানে আর আলাদা আলাদা আছে। তখন আমরা প্রথমটাকে ভাববো r1, পরেরটাকে ভাববো r2। যেহেতু দুটো পার্সেন্টেজ আছে তাহলে প্রথমটাকে r1 ভাববো, পরেরটাকে r2 ভাববো। তাহলে ফর্মুলাতে কি চেঞ্জ হবে? যদি আমাকে এরকম দেয়, দিয়ে বলে 2 বছরের কি বার করতে? সমূল চক্রবৃদ্ধি। যদি আমাকে বলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? পি ইন্টু 1 + r লিখতে পারবো না, কারণ r1 r2 আছে। তাহলে প্রথমে লিখবো r1/100 ইন্টু 1 + r2/100। কথা হচ্ছে এই যে মাথায় এনটা গেল কোথায়?
আচ্ছা, এইটা ক বছরের জন্য থাকবে? 1 বছরের জন্য। এটাও ক বছরের জন্য থাকবে? 1 বছরের জন্য। টোটাল মিলে 2 বছর। তাহলে এর মাথায় 1 লেখাও যা, 1 না লেখাও তাই। কেন? আমরা জানি যে a টু দি পাওয়ার 1 মানে a, তাই জন্য এখানে আমরা মাথায় 1টা আর লিখি না। কি বললাম, বোঝা গেল? যদি দেয় 2 বছরের, তাহলে এরকম। যদি বলতো তৃতীয় বছর, যদি আরেকটা বছরও দিয়ে দিত, বলতো 9%, তাহলে এটাকে আমরা R3 ধরে নিতাম। তখন কি বার করতাম? 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এর সাথে আমরা কি গুণ করে দিতাম আরো? 1 প্লাস R3/100। এখানে মাথায় কি হবে না, পাওয়ার হবে না। কেন? এখানেও 1, এটাও 1, এটাও 1, টোটাল মিলে 3। ওই জন্য মাথায় পাওয়ার গুলো আমরা কি করি না, কারণ 1 লেখাও যা, নাও লেখা যায়। ঠিক আছে? তাই জন্য আমরা এইভাবে করি। এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু বড় অঙ্কগুলো করতে পারবে। এবার